কুশান্ত পড়ে গেল মহাবিপদে। সে এখন কিভাবে তোরাকে বোঝায় যে তার দুলাভাইরা তাকে চালাকি করে নিয়ে এসেছে এখানে? সে জানতো না তারা আজ মেয়ে দেখতে আসবে। তার দুলাভাইরা বলেছে তারা কোনো এক রিলেটিভের বাড়ি যাবে, কিন্তু যে করেই হোক এখন তোরার মুখ বন্ধ করতেই হবে, তা না হলে এই মেয়ে আজ তার মান সম্মানের 13টা বাঁচিয়ে ছাড়বে। কিন্তু কিভাবে করবে সেটা? এদিকে তোরার মুখে কুষাণের নামে এইসব আজগুবি কথা শুনে সবাই কুষাণের কাছে এগিয়ে আসলো আর চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। কিন্তু ইরা, মীরা, লীরা চুপ করে থাকতে পারলো না। তারা তিনজনেই একসাথে বলল, এ ভাই, এই মেয়ে সব কি বলছে? একবার বলছে তুই অন্য মেয়ের সাথে প্রেম করিস, আবার এখন বলছে তুই ওর সাথে প্রতারণা করেছিস। ব্যাপার কি ভাই? তুই কি এ মেয়েকে আগে থেকে চিনিস নাকি? কুষাণ তার বোনদের প্রশ্নের কি উত্তর দেবে সেটাই ভাবতে লাগলো। এদিকে কুষাণকে চুপচাপ থাকা দেখে সবাই ভাবলো সত্যি কুষাণ এই মেয়েকে আগে থেকেই চিনতো, তা না হলে কুষাণ কোনো রিয়াক্ট করছে না কেন? কুষাণ আর কোনো উপায় না দেখে সে তোরার কাছে গিয়ে বলল, এই মেয়ে, তোমার প্রবলেম মাথায় না বিয়েতে? যদি মাথাতে প্রবলেম থাকে তাহলে সেটা বলে দিতে পারো। পাবনা পাগলাগারোতে আমি নিজে অভিভাবক সেজে রেখে আসবো। আর যদি বিয়েতে প্রবলেম হয়ে থাকে তাহলে এক কথায় বলে দাও যে তুমি রাজি না বিয়েতে, তাহলেই আমরা ভালোই ভালোই চলে যাই। তবু আমার নামে এসব মিথ্যা বদনাম দিও না। আমি কতটা সহজ সরল আর ভদ্র ছেলে জানো? এই বলে কুষাণ কামিনী চৌধুরীর কাছে গিয়ে বলল, আম্মু, তুমি কিছু বলছো না কেন? কামিনী চৌধুরী সেই কথা শুনে তোরার কাছে গিয়ে বলল, হ্যাঁ, আমাদের কুষাণ যথেষ্ট ভদ্র ছেলে। কুষাণ তখন বলল, শুধু এইটুকুই? আমাকে নিয়ে তোমার সে বিখ্যাত কয়েকটা উক্তি এই মেয়েটাকে শুনিয়ে দাও তো, তাহলেই আমার নামে এসব বদনাম করা অফ করবে। হ্যাঁ। কামিনী চৌধুরী সেই কথা শুনে তার শাড়ির আঁচল দিয়ে কুষাণের মুখমণ্ডল মুছিয়ে দিয়ে বলল, কুষাণের মতো ছেলে আজকাল দেখাই যায় না। সে ভুল করেও কোনো মেয়ের দিকে তাকায় না, বরং মেয়েরাই তাকে দেখে শীষ দিতে থাকে। তাকে এখনও আমাকেই ঘুম পাড়িয়ে দিতে হয়। মাঝে মাঝে তো আমাদের ঘরেই ঘুমায়। আমার হাতের মাখানো ভাত না খেলে তার পেটই ভরে না। আমার পারমিশন ব্যতীত সে এক কদমও হাঁটে না। আর হ্যাঁ, আমার মাথায় তেল দিয়ে দেওয়া, চুল আঁচড়িয়ে দেওয়া, আমাকে সকালবেলা হাঁটতে নিয়ে যাওয়া, সব কাজ আমার এই ভদ্র আদরের ছেলেটাই করে থাকে। এই ছেলে অশুভ কী করে হতে পারে? এক কথায় আমার ছেলে একদম মা ভক্ত ছেলে, তাই না বাবা? কুষাণ তার মায়ের কথা শুনে একদম ভদ্র ছেলেদের মতো ঠোঁট উল্টিয়ে শান্ত কণ্ঠে মাথা নাড়িয়ে বলল, মা। তোরা কুষাণের এমন ঢং করা দেখে চিৎকার করে বলল, কুষাণ, অভিনয় করা বাদ দেবে না, আমি তোমার সবকিছু ফাঁস করে দিব। আমার কিন্তু মেজাজ এখন টপে আছে। কুষাণ সেই কথা শুনে জারিফ চৌধুরীর কাছে গিয়ে ন্যাকামো কণ্ঠে বলল, বাবা, এ কোন মেয়েকে তোমরা দেখতে নিয়ে এসেছো যে আমার নামে কুৎসা রটানোর চেষ্টা করছে? চলো তো আমরা তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। চলো বাবা, চলো। এই বলে কুষাণ সবাইকে নিয়ে যেতে ধরল, কারণ তোরার সামনে থাকলেই কুষাণের বিপদ দ্বিগুণ গতিতে বাড়তে থাকবে। পরে সে তোরাকে ম্যানেজ করে নিবে। এখন আগে তার নিজের প্রাণ বাঁচাতে হবে। কিন্তু জারিফ চৌধুরী বলল, দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়া করছিস কেন? এখনই যাব নাকি আবার? এই মেয়ে তোর বাপের এইসব ভুলভাল কথা বলার সাহস পেলটা কিভাবে? তার বিচার আগে করতে হবে না? কুষাণ তার বাবার কথা শুনে আরো বেশি ভয় পেয়ে গেল। তার বাবা আবার না জানি কেঁচো খুচরে কেউটে বের করে নিয়ে আসে। কিন্তু জারিফ চৌধুরী কুষাণকে অবাক করে দিয়ে বলল, আমাকে একটু তোর সম্পর্কে দু এক লাইন বলতে দে। আমি একটু বুঝিয়ে দে আমার ছেলে কেমন। জারিফ চৌধুরী এমনিতেই ভীষণ অসুস্থ বোধ করছেন। তার ইচ্ছে করছে না কথা বলতে, কিন্তু যেখানে তার ছেলের চরিত্র নিয়ে টানাটানি হচ্ছে সেখানে তিনি কি করে চুপ থাকেন? সেজন্য কষ্ট করেই তোরার সামনে গিয়ে আঙুল দেখিয়ে বললেন, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমার ছেলের নামে কী সব ভুলভাল বকছো? তুমি বোধহয় জানো না আমার ছেলে কতটা ভদ্র, আর সে করবে এইসব ফালতু প্রেম প্রীতি? যে ছেলেকে এখন আমি গোসল করে দেই, আমার পারমিশন ব্যতীত যে বাথরুম পর্যন্ত যায় না, তার জন্য অফিস থেকে ফেরার সময় এখনও চিপস আর চকলেট নিয়ে আসতে হয়, সেই ছেলে এইসব অসভ্য কাজ কি করতে পারে? এদিকে গোলাপ সাহেব আর চামেলি বেগম কুষাণের বাবা মায়ের কথা শুনে তো বেহুশ হয়ে পড়ে যেতে ধরলেন। এ কোন ছেলের সাথে তারা তাদের মেয়েকে বিয়ে দেওয়ার কথা ভাবছে? এই ছেলে তো এখনো মায়ের আঁচল আর বাবার লুঙ্গি ধরে ঘুরে বেড়ায়। এই ছেলে বিয়ে করে করবেটা কি? এই ছেলে তো পুরাই ভাতের মা টাইপের। এই ছেলে কিছুতেই তাদের মেয়েকে কন্ট্রোল করতে পারবে না। হঠাৎ ইরা, মীরা, লীরা একসাথে আসলো তোরার সামনে। হীরা এসে বলল, আচ্ছা, এমন নয় তো তুমি অন্য ছেলের সাথে প্রেম প্রীত করে বেড়াচ্ছ? মীরা বলল, আর সেজন্য আমার সোনার টুকরো ভাইটাকে তোমার মতোই ভাবছো?
লীরা তখন বলল, My brother is a price of diamond, not a bad girl like you. Do you understand? তোরা কুষাণের বোনদের কথা শুনে একদম কেঁদে ফেললো। সে ছল নয়নে কুষাণের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। কুষাণের বোনেরা আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে, তবুও কুষাণ কোনো প্রতিবাদ করছে না। এখনও সে তার অভিনয় চালিয়ে যাচ্ছে। এই ছেলের সাথে আমি এতদিন ধরে প্রেম করছি, যার নিজের কোনো ক্ষমতা নেই গার্লফ্রেন্ডের মান সম্মান রক্ষা করার। কুষাণ তার বোনদের মুখে তোরার নামে এসব কথা শুনে নিজেও ভীষণ কষ্ট পেল। সামান্য একটা মিথ্যা ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যা কথা বলতে হচ্ছে তাকে। তার উপর এখন তার ফ্যামিলির লোকজন তোরাকে গালমন্দ করছে। না, তার আর চুপ থাকা চলবে না, সত্যটা তাকে প্রকাশ করতেই হবে। এতে যা হবার হবে। তাকে তো আর মেরে ফেলবে না কেউ, হয়তো 2-4টা চরই মারবে সবাই মিলে। এরকম চর ঘুষে খামচি তো সে রোজই তোরার হাতে খায়। ফ্যামিলির লোকদের হাতের কিল ঘুষি খেলে কি এমন হবে? কুষাণ যেই বলতে যাবে সত্য কথাটা, ঠিক তখনই গোলাপ সাহেব আর চামেলি বেগম চিৎকার করে বলে উঠল, আপনারা কি শুরু করেছেন বলেন তো? আপনারা আমাদের বাড়িতে এসেছেন, আমাদের মেয়েকে গালমন্দ করছেন। আপনারা এত বড় সাহস পেলেন কোথায়? আমাদের মেয়ে কি পাগল পেয়েছেন যে যা মুখে আসছে তাই বলছেন? সবাই দয়া করে চলে যান আমাদের বাড়ি থেকে। এরকম ফ্যামিলিতে আমরা আমাদের মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারবো না। আমাদের মেয়ে কিন্তু 1000টা নয়, একটা মাত্র মেয়ে আমাদের। আর আমাদের মেয়েও কিন্তু কম না, কোটিতে একটা পাওয়া যাবে এমন মেয়ে। আমাদের মেয়েকে পছন্দ করবে এমন বাপের বেটা এখনো জন্ম হয়নি। আর আমাদের ফ্যামিলির যে সুনাম 10 কদম হেঁটে সবার মুখে শুনে আসুন। ইরা মীরা লীরা তখন মুখ ভেঙচিয়ে বলল, তা তো দেখতেই পেলাম কেমন ফ্যামিলি আপনাদের। শরবত আর একটু নাস্তার আয়োজন করেছেন, সেটাও বড় অস্বাস্থ্যকর ছিল। যা খেয়ে আবার সবাইকে বারবার বাথরুমে যেতে হয়েছে। আর যে মেয়েরা তো প্রশংসা করছেন, সে তো 1 নম্বরে আনস্মার্ট আর অভদ্র। আমাদের পছন্দ হয়নি তাকে। চলো চলো সবাই। কার মুখ দেখে যে সকালবেলা ঘুম থেকে উঠেছি। ইরা মীরা লীরার কথা শুনে তোরা শুধু রাগে ফোঁস করছে। সে মোটেও অন্য মানুষের কথা হজম করার মেয়ে নয়। কেউ কিছু বললে সে তার উল্টো 2-4টা বেশি কথা শুনিয়ে দেয়, কিন্তু আজ সে কোনো প্রতিবাদ করতে পারছে না। এই দুঃখ কি মেনে নেওয়া যায়? সেই জন্য তোরার মনে ভীষণ জিদ উঠল। সে ঠিক করলো কুষাণকে বিয়ে করে ওদের পরিবারে ঢুকে সবার জীবন টানা করে ছাড়বে। আর এই কুষাণ ব্যাটাকে তার রামধোলাই তাকে দিতেই হবে, যে একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে। কি সুন্দর অভিনয় চালিয়ে যাচ্ছে। এই কুষাণ যদি নাটক করতে পারে তাহলে সে পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা শুরু করে দেবে এখন। কিন্তু তার আগে তো তাদের ফ্যামিলিকে এই মিথ্যা অপবাদ থেকে বাঁচাতে হবে। যেই ভাবা সেই কাজ। তোরা তখন বলল, আপনাদের যখন সন্দেহ হচ্ছে আমাদের খাবার নিয়ে, তাহলে আপনাদের সামনে আমরা সেই খাবার খেয়ে দেখাচ্ছি। এই বলে তোরা হঠাৎ ঝকঝক করে এক জগ শরবত খেয়ে নিল। আর তার বাবা মাকেও খাওয়ালো। তারপর একটু করে নাস্তাও খেলো। তোরা তখন বলল, নিন, আমারও নিন। আমরা এই শরবত আর নাস্তা খেয়ে নিলাম। যদি খাবারের প্রবলেম থেকেই থাকে তাহলে আমাদের সবার অসুবিধা হবে। আর যদি আমাদের কিছু না হয় তাহলে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমরা আপনাদের ওপর উল্টো মানহানির মামলা করব। কুষাণ তোরা শরবত খাওয়া দেখে হাঁ করে তাকিয়ে রইল। তোরা এটা করলোটা কি? এইভাবে চ্যালেঞ্জ নেওয়ার কি দরকার ছিল? যেখানে সবাই ওয়াশরুমে যেতে যেতে একদম নেতিয়ে পড়েছে, সেখানে জেনে বুঝে কি করে তোরা এই কাজটা করলো? কিন্তু এতগুলো শরবত খেয়েও তোরার কিছুই হলো না। যখন তোরার কিছুই হলো না, গোলাপ সাহেব আর চামেলি বেগম ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকলেন। তখন তোরা বলল, এরপরেও বলবেন আমাদের খাবারে ভেজাল ছিল? আসলে ভেজাল তো আপনাদের মনে। আপনারা নিজেদেরকে নিয়ে খুব বড় কিছু ভাবেন। শুনে রাখুন তোরাও খন্দকার বংশের মেয়ে। যারা আমাকে নিয়ে বাজে কথা বলছে আর আমাদের পরিবারের নামে মিথ্যে অপবাদ দিয়েছে, সেই পরিবারে বউ হয়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। সেই পরিবারে গিয়ে আমি কখনোই ভালো থাকতে পারবো না। তোরার কথা শুনে জারিফ চৌধুরী এগিয়ে এসে বললেন, মা, তোমার দেখি খুব সাহস। যে খাবার খেয়ে সবাই শুধু বাথরুমের দিকে দৌড়াতে লাগলো, তুমি সেই খাবারে নির্ভয়ে খেয়ে ফেললে। একবারও ভয় লাগলো না যদি সত্যি সত্যি তোমারও পেট খারাপ হয়ে যেত? তোরা তখন বলল, আঙ্কেল, আমি জানি আমাদের খাবারে কোনো ভেজাল নেই। আপনারা অযথাই ভুলভাল ভাবছেন আমাদের নিয়ে, সেজন্য নির্ভয়ে খেয়ে ফেললাম। এখন তো প্রমাণ হলো। ইরা মীরা লীরা তখন নিজেরাই ফুসুর ফাসুর করতে লাগলো। ইরা বলল, কি রে, তাহলে কি আমাদের পেটে আগে থেকে প্রবলেম ছিল? এটা কি করে হতে পারে? মীরা তখন বলল, কি জানি, বুঝতে পারছি না।
আমি তো এখানে আসার আগে বাদাম খেয়ে এসেছিলাম। লীরা তখন বলল। আমি তো কিছুই খাইনি, তাহলে আমার কেন প্রবলেম হলো? ইরা তখন বলল। মেয়েটা বড্ড চালাক, নিশ্চয়ই চালাকি করেছে। অন্যদিকে শাহিন মাহিন তুহিনও চিন্তার মধ্যে পড়ে গেল। তারা তিনজন ইরা মিরা লীরার কাছে গিয়ে বলল, এটা কি ধরনের আজগুবি কথা? সবার একসাথে কি করে পেট খারাপ হতে পারে? যদি ওই বাড়ির খাবারের প্রবলেম থাকতো তাহলে তোর কিছু হলো না কেন? ইরা তখন বলল। এসব অস্বাস্থ্যকর খাবার খেয়ে ওরা অভ্যস্ত, এই জন্য বোধহয় ওদের কিছু হলো না। কামিনী হঠাৎ এগিয়ে এসে বলল। সবই বুঝলাম, কিন্তু তুমি কুষাণের নামে এসব বদনাম কেন করলে? আমার ছেলের নামে কেন এসব ভুলভাল বকলে? কুষাণ তার মায়ের প্রশ্ন শুনে মনে মনে বলল। আবার বিপদ, এই যাত্রায় আর তার রক্ষা নাই। কুষাণ সেজন্য চোখ বন্ধ করে থাকলো। কিন্তু তোরা হঠাৎ তার আসল রূপ পাল্টিয়ে ফেললো। সে ভাবলো তাকে যে করেই হোক এখন সবার মন জয় করতেই হবে। সে হঠাৎ বাঘিনী থেকে এবার ভেজা বিড়াল হয়ে গেল। তোরা সেকেন্ডের মধ্যে তার রূপ পাল্টিয়ে হঠাৎ সে তার শাড়ির আঁচল মাথায় দিয়ে শান্ত কণ্ঠে বলল। সরি সবাইকে, আমার আচরণে মন খারাপ করলে ক্ষমা করে দিন প্লিজ। আমি আসলে এতক্ষণ পাত্রর সাথে অভিনয় করছিলাম। আমি দেখতে চাইছিলাম পাত্রের নামে এসব মিথ্যে অপবাদ দিলে পাত্র কেমন আচরণ করে, আর আপনারা আপনাদের ছেলেকে কতটা বিশ্বাস করেন। সবাই একসাথে অবাক হয়ে বলল। মানে? তোরা তখন কুষাণের সামনে গিয়ে তার চোখে চোখ রেখে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল। যে ছেলে তার নামে এমন মিথ্যা অভিযোগ শুনেও তার রাগকে কি সুন্দর কন্ট্রোল করে রাখতে পারে, সেই ছেলে কখনোই খারাপ হতে পারে না। আর আপনাদের ছেলের নামে যেসব কথা শুনলাম খুব ভালো লাগলো শুনে। এমন ভদ্র ছেলে আসলেই দেখা যায় না। আর আপনারা তাকে কত ভালোবাসেন, সত্যি আমি আশ্চর্য হয়ে গেছি। যারা তাদের ছেলেকে এত ভালোবাসে না, যারা তাদের ছেলেকে এত ভালোবাসে, না জানি ছেলের বউকে আরো কত ভালোবাসবেন। কুষাণ এতক্ষণ অন্য জগতে ছিল, কিন্তু তোরার এমন কথা শুনে সেই জগৎ থেকে ফিরে এলো আর ভাবতে লাগলো। হঠাৎ তোরার মুখে এত মধু কই থেকে এলো? তোরা নিশ্চয়ই অন্য কোনো মতলব করছে। জারিফ চৌধুরী এবার তোরার কাছে এগিয়ে এসে বলল। বাহ, দারুণ বুদ্ধিমতী তো তুমি। সত্যি প্রশংসা না করে পারলাম না। তোমার এমন আজে বাজে কাজের কথা শুনে আমরা কুষাণের সাথে কেমন আচরণ করি আর কুষাণের কেমন রিয়্যাক্ট করে সেটা দেখতে চেয়েছিলাম, তাই না? তোরা লক্ষ্মী মেয়ের মতো বলল। হ্যাঁ আঙ্কেল, আপনিও বেশ বুদ্ধিমান, কত সহজে বুঝতে পারলেন আমার টেকনিক। কামিনী চৌধুরী তোরার এমন ন্যাকামি দেখে বলল। তোমার যাচাই করা শেষ হয়ে গেছে? তোরা মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ শাশুমা, যাচাই করে দেখলাম আপনার মতো এমন সুন্দরী শাশুমা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আপনি দেখতে যেমন সুন্দর তেমনি আপনার কথাবার্তাও বেশ ঝাঁঝালো। আমি তো এমনটাই চাই যে আমার শাশুমা সারাক্ষণ আমাকে শাসনের সাথে আদর করবে। ইরা মিলা লীরা তখন এগিয়ে এসে বলল। এমি, তুমি আমাদের আম্মুকে শাশুমা বলে ডাকছো কেন? তোরা তখন কুষাণের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল। এই সহজ বিষয়টা বুঝতে পারলেন না ননদিনীরা? ইরা মিরা লীরা তিনজনই তোরার কথা শুনে অবাক। তাদেরকে তোরা ননদিনী বলল। তোরা তখন বলল। আপনারা তিন বোনও ভীষণ ভালো। আপনাদের মতো এত ভালো মানুষ এই দুনিয়ায় দেখাই যায় না। কত ভালোবাসেন আপনাদের এই ভাইকে, কত ভালোবাসেন আপনাদের এই ভাইকে। এইরকম একটা পরিবারে বউ হয়ে যেতে পারলে সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করব আমি। কি সুন্দর বাবার মতো একজন শ্বশুর, আহা! প্রথম দেখাতেই বুঝতে পেরেছি কতটা ভালো মানুষ তিনি। ওনার মতো সহজ সরল মানুষ মনে হয় এই দুনিয়ায় আর কেউ নেই। জারিফ চৌধুরী তোরার কথা শুনে একদম গদগদ হয়ে গেল। তিনি তো ধরেই নিলেন তোরাই তার কুষাণের বউ। এই মেয়ে ছাড়া তিনি কিছুতেই অন্য কারোর সাথে কুষাণের বিয়ে দিবেন না। কি সুন্দর করে প্রশংসা করছে, এরকম কদর করে কেউ করেনি তার প্রশংসা। কামিনী তো সারাক্ষণ তার সাথে ঘ্যান ঘ্যান করে, তার ভালো দিকটা তো কামিনীর চোখেই পড়ে না। অন্যদিকে ইরা মিরা লীরা কামিনী চৌধুরীর কানে কানে গিয়ে বলল। মা, এ মেয়ে কিন্তু বড্ড চালাক, আমাদের সবাইকে পটানোর চেষ্টা করছে। বাবা কিন্তু আমাদের পটেও গেছে, বাবাকে না থামালে তিনি কিন্তু কথা দিয়ে ফেলবেন। কামিনী চৌধুরী সেই কথা শুনে বলল। এটা তো দেখতে ভালোই আছে, আর কি সুন্দর করে যুক্তি দিয়ে দিয়ে কথাবার্তা বলছে। বাড়ির বউ এরকম হলে কিন্তু মন্দ হয় না। ইরা মিরা লীরা তখন বলল। আম্মু, তুমিও পটে গিয়েছো? বধূর সাজে নববধূ তোরা বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার আজ কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। সেই জন্য দুই চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে তার। এত চঞ্চল রাগী আর জেদি মেয়েটা হঠাৎ করে শান্ত হয়ে গেছে, কারণ তার যে শুধু বারবার মা বাবার সেই কান্না বিজড়িত চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে।
তার মা বাবা যখন তাকে কুষাণের হাতে তার হাত মিলিয়ে দিল তখন বারবার শুধু একটা কথাই বলেছে, মারে, আজ থেকে কুশানি তোর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সম্পদের খেয়াল রাখিস, আর শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করিস। শ্বশুর শাশুড়ি ননদের কথা অবাধ্য হবি না কখনো। সবার সাথে মিলিয়ে থাকার চেষ্টা করবি। আজ থেকে এরাই তোর আপনজন, আর এটাই তোর নিজের ফ্যামিলি। কিন্তু তোরা তো যেদের বসে কুষাণকে বিয়ে করেছে, সে তো কুষাণ আর তার বোনদের উচিত শিক্ষা দেওয়ার জন্যই এসেছে। কেন কুষাণ তার সাথে প্রেম করার সময় একের পর এক মিথ্যা কথা বলল? কেন তাকে ঠকিয়ে অন্য মেয়েকে দেখতে গিয়েছিল? কেন তাকে কুষাণ বিয়ে করতে চাইতো না? কেন কুষাণের বোনেরা তাকে নিয়ে সবসময় তিরস্কার করে কথা বলল? আর কেনই বা তাকে আনস্মার্ট মেয়ে বলে অপমান করলো? তোরা তো কুষাণের সাথে মিলেমিশে সংসার করার জন্য তাকে বিয়ে করেনি। তবে এখন কেন জানি তার মনে হচ্ছে কাজটা সে ঠিক করেনি, কারণ বিয়েটা তো 1-2 দিনের জন্য নয়। স্বামী আর স্ত্রীর বন্ধন হলো সবচেয়ে পবিত্রতম বন্ধন, যে সম্পর্কে থাকবে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর অপরিসীম ভালোবাসা। কিন্তু কুষাণ যে তার ভালোবাসার যোগ্যই না। সে 1 নম্বরের প্রতারক, চিটার, ভীতু একটা ছেলে, যার নিজের কোনো স্বাধীনতা নাই। বাবা মা বোনদের কথা মতো ওঠে আর বসে। সবকিছু জেনে তবুও কেন তোরা কুষাণকে বিয়ে করলো? এতক্ষণ দিয়া ভাবছে সে সবকিছু। আজ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকালে স্পষ্ট দেখা যায় তোরাকে। কুষাণ রুমে এসে যখন তোরাকে পেল না, তখন সে নিজেও বেলকুনিতে চলে গেল। বেলকুনির লাইটটা অফ ছিল বিধায় বেলকুনিটা একদম ঘুটঘুটে অন্ধকার দেখাচ্ছিল, তবুও বোঝা যাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে। কুষাণ তো তোরার এমন সাহস দেখে সত্যি অবাক হলো। সে তো জানে তোরা বিদ্যুৎ চমকানোকে খুব ভয় পায়। কতবার যে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরেছে তার ঠিক নেই, কিন্তু আজ দেখি পুরাই উল্টো। কুষাণ মনে মনে ভাবতে লাগলো, তোরার আবার এত সাহস কবে থেকে হলো? কুষাণ হাত বাড়িয়ে তোরাকে ধরতে গিয়েও আবারও তার হাত ফিরিয়ে নিল, কারণ তোরা এখন যে পরিমাণ তার উপর রেগে আছে তাকে স্পর্শ করলে নির্ঘাত তুলকালাম শুরু করে দেবে। তার চেয়ে বরং ওকে ওর মতোই থাকতে দেওয়া হোক। আজ অযথা ঝামেলা করার মানেই হয় না। এদিকে বৃষ্টির বেগ বেড়েই চলেছে। বৃষ্টির ছিটে ফোঁটা কুষাণের হাতে এসে পড়ল। কুষাণ তখন বলল, ভিজে যাবে তো, রুমের ভিতর চলো। কুষাণের কথা শুনেও তোরা সেই আগের মতোই নিশ্চুপ দাঁড়িয়ে রইল। এতক্ষণ সে ভালোই ছিল, কিন্তু কুষাণের কণ্ঠ শোনা মাত্রই তার গা যেন জ্বলতে লাগলো। মনে হচ্ছে কেউ তার গায়ে শুকনো মরিচের গোড়া ছিটিয়ে দিয়েছে। তার ইচ্ছে করছিল এখনই কুষাণকে উচিত শিক্ষা দিতে, এখনই তাকে ইচ্ছা মতো পিটিয়ে তার মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে তার গায়ের জ্বালা মিটাতে। কিন্তু সেই সাহস আর হলো না তোরার, কারণ কুষাণ যে এখন তার স্বামী। স্বামীর গায়ে কি হাত তোলা ঠিক হবে? তার দাদি কেন যে তাকে স্বামীর গুরুত্ব শোনালো? এখন তোরা কুষাণকে তার অপরাধের শাস্তি দেবে কিভাবে? এদিকে কুষাণ ভাবলো তোরা তার কণ্ঠ শুনতে পারেনি, সেজন্য সে আবার একটু জোর গলায় বলল, এই যে শুনতে পাচ্ছ কি তুমি? রুমের ভিতর আসতে বলছি তোমাকে। তোরা সেই কথা শুনে নিজেও চিৎকার করে বলল, এত জোরে জোরে কথা বলার কি আছে? আমি কি বয়রা নাকি? শুনতে পেয়েছি সব। তোমার ইচ্ছে হলে তুমি রুমে চলে যেতে পারো, আমার এখানেই বেশ ভালো লাগছে। কুষাণ তোরার এমন ঝাঁঝালো কণ্ঠ শুনেও কিছুই মনে করলো না, কারণ তোরা যে এমন রক্তটা স্বভাবের তা কুষাণ ভালো করেই জানে। কিন্তু কুষাণের বাবা মা তো তোরাকে শান্তশিষ্ট আর ভদ্র মেয়ে ভেবেই বিয়ে করিয়ে দিল তার সাথে। তারা তো আর জানে না এই ভদ্রমেয়ের তেজের কথা। জানলে কখনোই এত বড় ভুল করতো না তারা। কুষাণ এবার শান্ত সুরে বলল, বৃষ্টির পানি শরীরে পড়লে তোমার তো ঠান্ডা লেগে যাবে। তোমার তো আবার একটুতেই সর্দি লাগে, নর্মাল পানি ধরলেও তো। কুষাণ পুরো কথা শেষ না করতেই তোরা রুমে চলে এলো আর ডাইরেক্ট বিছানায় গিয়ে শুয়ে পড়লো। সে এমনভাবে শুয়ে পড়লো মনে হচ্ছে পুরো বিছানাটা তার একার জন্য। কুষাণ তোরাকে রুমে যাওয়া দেখে তাড়াতাড়ি করে বেলকনির দরজাটা লাগিয়ে দিয়ে নিচেও রুমে চলে এলো। কিন্তু এ কি, তোরা তো শাড়ি আর গয়না পরেই শুয়ে পড়েছে। কুষাণ এবার আর কিছু বলল না তোরাকে, কারণ এমনিতেই তোরা এখন যেভাবে যেতে আছে তাকে শাড়ি আর গহনা খোলার কথা বললে খানিক কথা শুনিয়ে দেবে। আজ ওর সাথে ঝামেলা করাই যাবে না, এই ভেবে কুষাণ একদম বেডের এক পাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। আজ কুষাণের মনে হচ্ছে এই রুমটা তোরার, আর এই বেডটা তোরার বাবা মা তাকে যৌতুক হিসেবে দিয়েছে, সেই জন্য তাকে এইভাবে অল্প একটু জায়গায় শুতে হচ্ছে। তবে কুষাণ একটা জিনিস খেয়াল করলো, তোরার পাশে শোয়ার পরেও তোরা কিছুই বলল না।
কুষাণ তো ভেবেছিল তাকে সে আজ বেডে উঠতেই দেবে না, সেই জন্য কুষাণ আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে তোরা তাকে বেডে শুতে না দিলে সে মেঝেতে জাজিম পেরে ঘুমাবে। তোর আর কি রাগ তাহলে কমে গেছে একটু? না এটা প্রচণ্ড ঝড় আসার আগের শান্ত পরিবেশ? এদিকে শাড়িতে থাকা চমকিগুলো তোরার শরীরে ফুটতে লাগলো, সেজন্য তোরা বারবার হাত দিয়ে সেগুলো সরিয়ে দিতে লাগলো। তোরার অসহ্য লাগছে, তবুও রাগের কারণে শাড়ি চেঞ্জ করছে না সে। এদিকে কুষাণও ঠিক করলো সেও নিজের থেকে কিছুই বলতে যাবে না, কারণ সে ভালো করেই জানে ওর ভালো করতে যাওয়া মানে তার নিজের বিপদ ডেকে আনা। কুষাণ সেই জন্য চুপচাপ ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু তার কিছুতেই ঘুম আসলো না। সে মনে মনে ভাবতে লাগলো আজ কি সুন্দর একটা ওয়েদার, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, পাশে তার সদ্য বিবাহিত স্ত্রী। অ্যারেঞ্জ ম্যারেজ হলে একটা কথা ছিল, কিন্তু তোরা তো তার লাভার। ভালোবাসার বিয়ে হওয়া সত্ত্বেও সে বউ এর হাত ধরার সাহস পাচ্ছে না। এতটা কাপুরুষ কুষাণ, একটিবার কি চান্স নিবে সে? না থাক, আর একটু রাগ কমুক তার।